साथी मेरे साथी, उस दुनिया से इस दुनिया तक तुझको ढूंढते आए। साथी मेरे साथी, उस दुनिया से इस दुनिया तक तुझको ढूंढते आए। साथी रे तू कहाँ है, कहाँ है, कहाँ है, कहाँ है। साथी मेरे साथी, उस दुनिया से इस दुनिया तक तुझको ढूंढते आई। साथी रे तू कहाँ है, कहाँ है, कहाँ है, कहाँ है। কি মুভি বলো তো এটা? এটা হচ্ছে ভিরানা। ভিরানা একটা ভয়ের মুভি, একটা ভূতের মুভি। এখানে জাসমিন বলে একজন নায়িকা আর কি, উনি রোলটা করেছেন আর কি, ভূতের রোলটা করেছেন। খুব সুন্দর দেখতে। তা ওনাকে আর পরের দিকে সার্চ করেছি, আর পাওয়া যায়নি। উনি বুঝতে পারলাম না উনি কোথায় ভ্যানিশ হয়ে গেলেন, ইন্ডাস্ট্রিতে আর সেরকম মুভি করেননি। তো ছোটোবেলাকার স্মৃতি। সুমন কল্যাণপুরজি উনি গেয়েছেন অরিজিনালি এই গানটা। তো ওনার গলাটা অনেকটা লতাজির মতো, মানে চোখ বন্ধ করে শুনলে মনে হয় যেন লতাজি গাইছেন। তো ওনার কোনো গান আমার গাওয়া হয়নি, এই ফার্স্ট টাইম আমি খালি গলায় গাইছি। এগুলো সব ছোটোবেলাকার মুভি, বুঝলে, মানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টিভি ছিল তখন। বাবা অফিসে চলে যেতেন, তখন ওই মুভিগুলো দিত, আমি দেখতাম। জানি ভূতের মুভি রাত্রিবেলায় ভালো লাগে, তো তখন দেখতাম। ওই দেখে দেখে শুনে শুনে, তখন তো ইন্টারনেট ছিল না, ছোটোবেলাকার কথা, স্কুল লাইফ। তো ওই দেখে দেখে শুনে শুনে আর কি তোলা, যেরকমভাবে আমি আমার সঙ্গীত গুরু কিশোর কুমারের গান আমি তুলি, তো সেরকমভাবেই আর কি এগুলো তুলেছি। शम्मा चले परवाना कहाँ है, दिल है यहाँ दीवाना कहाँ है। शम्मा चले परवाना कहाँ है, दिल है यहाँ दीवाना कहाँ है। साथी रे तू कहाँ है, कहाँ है, कहाँ है, कहाँ है। साथी मेरे साथी, उस दुनिया से इस दुनिया तक तुझको ढूंढते आई। साथी रे तू कहाँ है, कहाँ है, कहाँ है, कहाँ है। सच करने को सपना तेरा लाई हूँ मैं, जुल्फ का अंधेरा। सच करने को सपना तेरा लाई हूँ मैं, जुल्फ का अंधेरा। साथी रे तू कहाँ है, कहाँ है, कहाँ है। অনেক রকম কুকুরের ডাক, অনেক রকমের মানে ভয়ের মিউজিক আছে, নানা রকমের ডাক আছে গানটার মধ্যে।
এবার গানটা সাথী मेरे साथी उस दुनिया से इस दुनिया तक तुझको ढूंढते आई साथी रे तू कहाँ है कहाँ है कहाँ है নমস্কার, আমি অরিজিৎ কুমার। গানটা শোনালাম, হয়তো খুব ভালো লাগবে না, কারণ অনেকদিন আগে শোনা তো, দেখে 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 গাইছি। আর একটা অন্তরা আছে, ওটা আমি ওটা মুখস্থ নেই আমার, এই দেখে দেখে গাইছি আর কি, ছোটোবেলাকার গান। দেখো, যখন ক্যামেরার সামনে করছি ওটা নির্ভুল করতে হবে, তাই না? কিছু ভুল হয়ে গেলে তোমরাই তো এই অরিজিৎ এত ভালো গান গাও, ভুলভাল লিরিক্স বলছো, তোমরাই তখন বলতে ছাড়বে না। শোনো, আজকে একটা কারণে আমি এসেছি। শুনতে পাচ্ছ তো আমার গলাটা? আমি একটু দূর থেকে বলছি। আমার গলায় আবার খারাজ আছে, তো বেশি চিল্লাতে পারবো না, গান গাইতে পারবো না, ঠিক আছে? আজকে একটা ঘটনা বলতে এসেছি তোমাদের সামনে। ঘটনাটা বলতে পারো, এই আগস্টে 1 বছর হবে। 1 বছর ধরে ফাইট করতে হয়েছে, আমাকে যুদ্ধ করতে হয়েছে। ওয়ান ম্যান আর্মি অরিজিৎ কুমার ফাইট করেছে অ্যাগেনস্ট বিওবি, ঠিক আছে? বিওবি জানো? বিওবি একটা ব্যাংক, একটা ন্যাশনালাইজড ব্যাংক, বড় ব্যাংক বিওবি, শর্টে বললাম। ইস্যু ডেবিট কার্ড, একটা ডেবিট কার্ড ইস্যু। তোমাদেরকে একটাই কথা বলবো, কখনো ডেবিট কার্ডের পিন নাম্বার বা কোনো কার্ডের পিন নাম্বার, কোনো তোমার এমন একটা জিনিস যেটা তোমাদেরকে বারবার ইউজ করতে হবে, এমন কিছু দেবে না যেটা পরবর্তীকালে তোমাদের মারাত্মকভাবে একটা ইস্যু হতে পারে, মারাত্মকভাবে একটা প্রবলেম ক্রিয়েট করতে পারে, যেটা আমার বেলা হয়েছে। তোমরা হয়তো জানো, তোমাদের সাথে তো সব কিছু শেয়ার করি। লাস্ট উইক অফ জুলাই, 27 জুলাই আমার মা পড়ে যায়। আমারও জ্বর হয়েছিল, আমার মায়েরও জ্বর হয়েছিল, দুজনেই আমরা খুব উইক ছিলাম। তো আমার মা পড়ে যায়, পড়ে গিয়ে তো বলেছিলাম বাঁ পায়ের ওই রাইট অ্যাঙ্কেলটায় তোমার 3টে ফ্র্যাকচার হয়। তারপরে 28 তারিখে মাকে হসপিটালে ভর্তি করতে হয়, আমাদের মারোয়ারি হসপিটাল যেটা বাড়ির সামনে আছে, ওখানে ভর্তি করানো হয়। তো একটা মারাত্মক যুদ্ধ ওই সময়, মানে মেন্টাল স্ট্রেস, মেন্টাল প্রেশার। মা ছাড়া আমার কেউ নেই। বাবা চলে যাবার পরে মাই হচ্ছে অনলি 1% লেফট ইন মাই লাইফ, মাই লাভড ওয়ান, ঠিক আছে? মা ছাড়া আমার আর কেউ নেই। তো সেই সমস্ত চিন্তা একটা, তারপরে তোমার টাকা কড়ির ব্যাপার একটা চলে আসে, হঠাৎ করে একটা বিপদ চলে এসছে। ঠিক সেই সময় আমার মাকে নিয়ে তখন খুব দৌড়াদৌড়ি হচ্ছে হসপিটালে ভর্তি করানো হয়েছে। ব্লাড লেগেছিল 31 তারিখে ইয়েটা হয়েছিল, অপারেশনটা হয়েছিল 31শে জুলাই। তার আগের দিনকে ব্লাড লেগেছে। তোমাদের সব তো বলেছি, আগের ভিডিওগুলো একটু ওয়াচ করো, দেখো ওখানে আছে। তো ব্লাড, আমি তো জানি না কীভাবে কী করবো না করবো। আমাদের ক্লাব থেকেই, আমাদের যে পাশে ক্লাব আছে, তারা আমাকে 2টো কার্ড দিয়েছিল যাতে 2টো ইউনিট ব্লাড পাওয়া যায়। কিন্তু 2টো কার্ড থেকে একটা কার্ড ইউজ করা গেছে, একটা ইউনিট পাওয়া গেছে, আর একটা কার্ড ইউজ হয়নি, সেটা আমার কাছেই ছিল। ওটা ল্যাপস হয়ে যায়, ওটা একটা টাইম থাকে, ল্যাপস হয়ে যায়। তো সেটা ইউজ হয়নি, সেটা রয়েই গেল, কারণ ওরা একটা ইউনিটই দিতে পেরেছিল, অনলি ফর 200 রুপিস। আমার সাথে আমার এই একটা ছেলে ছিল তাপস, সে আমার ভাইয়ের মতোই, সে প্রচণ্ড দৌড়ঝাঁপ করেছে আর কি, ব্লাডটা নিয়ে আসা ইয়ে করা। তোমার ওই সিআইটি রোডের ওদিকে ওদের ব্লাড ব্যাঙ্ক আছে, ওইখান থেকে নিয়ে এসেছিলো আর কি। সকাল 7টায় গেছে, ব্লাড পেয়েছে রাত 9টা। 2-3বার করে যেতে হয়েছে। আর সেকেন্ড ইউনিটটা প্রথমে হসপিটাল বলেছিল লাগবে না, তারপরে হঠাৎ অপারেশনের দিনকেই সকালবেলা বলছে ওটাও লাগবে। আমার মায়ের এমনি একটু রক্তটা কম, হিমোগ্লোবিন কম, তো সেই কারণে সেকেন্ড ইউনিটটা লাগবে। কোথায় পাবো? ব্লাড ব্যাঙ্ক বলে দিয়েছে পাওয়া যাবে না। তো তোমাদের বলেছিলাম ধরম বলে একটা লোক আর কি ওই হসপিটালেই থাকে, আসলে সবই এই ভিতরকার খেলা আছে আর কি, পয়সা নেবে। তো সেই আমার কাছ থেকে বললো 1800 টাকা লাগবে, আর একটা ইউনিট আমি বলতে পারছি না জোগাড় করতে পারবো কি না। সে একটা নাটক করলো আমার সামনে, যে সবই আছে ওদের কাছে, স্টোর করা থাকে। ও নাটক করলো পাবো কি না বলতে পারছি না, একটু অপেক্ষা করতে হবে, এখনই হ্যাঁ বলতে পারছি না বলে 1800 টাকা আমার কাছে খুচরো ছিল না। আমি 4টে 500 টাকার নোট দিলাম, 2000 টাকা। 200 টাকা যেটা রিফান্ড, সেটা আজ অব্দি আমাকে দেয়নি, আমি ওকে খুঁজেও পাইনি, ঠিক আছে? তো যাই হোক, 200 টাকার জন্য ভাই 200 টাকা মেরে দিয়ে আমার যদি বড়লোক হয়, ও যদি মার্সিডিসে চড়ুক, আমার কিছু করার নেই। তো ওই আমার একটা সিচুয়েশান। তারপর 5ই আগস্ট আমার মাকে বাড়িতে নিয়ে এলাম। তারপর থেকে আয়ার রোল চলছে। সে আয়া তো আর এক জিনিস, মানে কি বলবো, মারাত্মক। রান্না করতে বলা হয়েছে, সে নিজের মতোই রান্না করছে, নিজের মতোই বেড়ে খেয়ে নিচ্ছে। এত বলা উচিত নয়। দেখো, আমি বা আমার মা বা আমার বাবা বেঁচে থাকাকালে আমরা খাওয়াতে ভীষণ ভালোবাসি, আমরা আপ্যায়ন করতে ভীষণ ভালোবাসি, খেতেও ভালোবাসি, আপ্যায়ন করতে ভালোবাসি। ওই কিপ্টের মতো 2 পিস 3 পিস তার বেশি পাবে না এরম নয়। কবজি ডুবিয়ে খাও, ঠিক আছে? আমার বাড়িতে আসবে, কবজি ডুবিয়ে খেতে পারবে না তোমরা,
ঠিক আছে, এত পরিমাণ হয়ে যাবে খেতে পারবে না, যে এরকম খাবার। তো সেখানে আয়ার ওপর ছেড়ে দেওয়া হয়েছে, যেহেতু মা অসুস্থ, আমি মায়ের দেখভাল করছি। আয়া তোমার ওই ইউরিন পরিষ্কার করা, ইয়ে করা ও করা, ওই পরিষ্কারগুলো করতো, একটু স্নান করিয়ে দিত, আর রান্নাটা করতো। ঠিক আছে, সেই রান্নায় দেখা যাচ্ছে 5 দিনের মধ্যে 10 কিলো চাল শেষ হয়ে যাচ্ছে, তেল শেষ হয়ে যাচ্ছে, গ্যাস সিলিন্ডার ফুরিয়ে যাচ্ছে, এত অপচ করা শুরু করছে, ইউজ করছে, ফেলে দিচ্ছে, মানে কি বলবো, নষ্ট করছে জিনিস। ওদের হাতে পড়লে যা হয় আর কি, মানে মারাত্মক মেন্টাল প্রেশারের মধ্যে আমি ওই সময়টা কেটেছে আমার। ঠিক সেই সময় অগাস্ট 9, ডেটটা মনে রাখো, অগাস্ট 9, 2025 আমার একটা বিওবি ডেবিট কার্ড আসে নতুন, কারণ আমার প্রিভিয়াস ডেবিট কার্ডটা ওই আগস্টের 31 তারিখে শেষ হয়ে যাবার কথা। ঠিক আছে, অ্যাজ ইউজুয়াল 9 তারিখে এসছে, আমাদের এখানে একটা ব্লাড ডোনেশন ক্যাম্প ছিল সেদিনকে, তো অ্যাজ ইউজুয়াল এসছে, আমি সই করে নিয়েছি। তখন কাগজে সই হতো, এখন তো টাচ ফোনেতে সই হয়, সে সই তো হয় না, ঘোড়ার ডিম কী হয় কে জানে। তো যাই হোক, তা সই করে আমি নিয়েছি, নিয়ে যথারীতি আমি এটিএমে গেছি, অ্যাক্টিভেশন করেছি। এবার মাথা কাজ করছে না, মা বাড়িতে, আয়া রয়েছে, ওষুধ কিনতে বেরিয়েছি। ওই একই সময় আমি অনেক ওষুধের ছিল আর কি, একটা বিল ছিল, ওষুধগুলো লাগবে মায়ের জন্য, মায়ের ড্রেসিং চলছে, ড্রেসিংয়ের লোক আসবে, মানে মাথা কাজ করছে না। সেই সময় আমি কি করেছি, এমন একটা পিন নাম্বার দিয়েছি যেটা মনে রাখা যায়, খুব ইজি, আর আমার পার্সোনাল লাইফের সাথে যুক্ত সেটা, আমি সেটা বলবো না কি, মানে আমি বললে তুমি টাকা তুলে নিতে পারো, যদিও সেই পিন নাম্বারটা ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে। তো যাই হোক, এরকম একটা পিন নাম্বার দিয়েছি, আর তোমাদের সাথে হেসে হেসে বলছি, কিন্তু আমার যে কি গেছে এই একটা বছর, কি মেন্টাল প্রেশার গেছে বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, একটা পিন নাম্বার দিয়েছি, পিন নাম্বারটা দেওয়ার পর টাকা উঠেছে। সেকেন্ড টাইম যখন আমি কার্ডটা ঢুকিয়েছি ওখানে বলছে ইনকারেক্ট পিন। ঠিক আছে, পিন নাম্বার দিয়েছি, গ্রিন পিন যেরকম আসে সেরকম চেঞ্জ করে আমি আমার নতুন পিন নাম্বার দিয়েছি, এমন একটা পিন নাম্বার দিয়েছি যাতে ওই স্ট্রেসফুল মোমেন্টে বেশি চিন্তা না করতে হয়, খুব ইজি একটা আমার পার্সোনাল লাইফের সাথে ম্যাচ করে এরকম একটা পিন নাম্বার আমি দিয়েছি। এবার ঢুকিয়েছি, প্রথমে ঢোকালাম, টাকা উঠলো, ঠিক আছে, দ্বিতীয়বার আবার ঢোকালাম ট্রাই করার জন্য সব ঠিকঠাক আছে কিনা, দ্বিতীয়বার বলছে ইনকারেক্ট পিন। আবার ওই সেম পিন নাম্বারটাই দিলাম, যেটা দিয়েছিলাম, আমার যে ম্যাচিং করা ইজি পিন নাম্বারটা সেটা দিলাম, আবার টাকা উঠলো, বের করলাম, থার্ড টাইম আবার ঢোকালাম, আবার বলছে ইনকারেক্ট পিন। তখন আমি বুঝলাম তার মানে ওই পার্সোনাল ডিটেলসের দেওয়া এটিএম পিনটা ওটা হয়তো নিচ্ছে না। ঠিক আছে, ভালো কথা। এইবার আমি থার্ড টাইম যে পিন নাম্বারটা দিলাম সেই পিন নাম্বারটা, ওই কার্ডটা যতদিন ছিল ততদিন ওই পিন নাম্বারটাই ছিল, ওটা কোনো পার্সোনাল ডিটেলস নয়, ওটা এমনি নর্মাল একটা পিন নাম্বার। আমি কোনোরকমভাবে ভেবে চিনতে বলছি তো, মাথা কাজ করছে না সেই সময়। আমার 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 মনটা পড়ে আছে মায়ের দিকে, বাড়ির দিকে মনটা পড়ে আছে, মা একা রয়েছে, ওদিকে আয়া যা খুশি তাই করে যাচ্ছে, আমাকে ওষুধ কিনতে হবে, অনেক দূর যেতে হবে, অনেক রিপোর্ট আছে, সেই রিপোর্টগুলো নিয়ে আসতে হবে, একবার হসপিটালে দেখা করতে হবে ডক্টরের সাথে, আমি কোথায় যাব। তা যাক, আমি একটা পিন সেট করলাম, থার্ড টাইম পিন সেট করলাম, করে তারপর আর ইনকারেক্ট পিন হয়নি। এইবার ঘটনাটা শোনো, আমার ম্যাক্সিমাম আমার প্রচুর বিল পেমেন্টস হয়, জানো তো, আমার প্রচুর বিল পেমেন্টস হয়, ইউটিলিটি বিলস আছে, যেরকম সিইএসসি আছে, মোবাইলের বিলিং আছে, সব অনলাইনে হয়। আগে তো তোমার এই অনলাইন সিস্টেমটা আগে ছিল না, আগে যখন আমরা প্রিভিয়াস লকডাউন, আমাদের লোক ছিল, এই তাপস যার কথা বললাম, তাপস তোমার গিয়ে দিয়ে আসতো, সিএসসি অফিসে গিয়ে দিয়ে আসতো, ছোটো ছোটো তোমার ওই মোবাইলের যে রিচার্জ করা স্টোরগুলো ছিল ওখান থেকে আমরা রিচার্জ করতাম। কিন্তু তারপরে তো লকডাউন হয়ে যাওয়ার পরে আলটিমেটলি সব অনলাইন শুরু করলো। আমি তখন নেট অত ভালো করতে পারতাম না, এখন যেরকম আমি নিজেকে বলি মাস্টার অফ ইন্টারনেট, তখন আমি ছিলাম, এখন ঘেঁটে 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 হয়ে গেছে, বুঝলে তো। তো আমাকে চট করে কেউ ঠকাতে পারবে না, মানে আমি ঠিক মানে কুটুরির মধ্যে থেকে ঠিক ইনফরমেশান, ঠিক মানে সঠিক ইনফরমেশানটা বের করে নিয়ে তোমাদের দিয়ে দেবো, আর ওটা কিন্তু 100% কারেক্ট হবে। তো যাই হোক, ওইখান থেকেই শুরু, 20 সাল থেকে আমাদের ইন্টারনেটে তোমার এই অনলাইন পেমেন্ট শুরু। তখন ডেবিট কার্ডই একমাত্র ভরসা ছিল, তো তখন ডেবিট কার্ড দিয়ে করতাম, তো সেই অভ্যেসটা রয়ে গেছে। এইবারে হয়েছে কি, এই যে পিন নাম্বার আমি চেঞ্জ করে বাড়িতে চলে এসেছি, মায়ের দেখভাল হচ্ছে অ্যাট দ্য এন্ড অফ দি মান্থ পুরোনো কার্ডটা শেষ হয়ে যাবে, আর যে নতুন কার্ডটা পাঠিয়েছে আমাকে 9 অগস্ট, সেটা অ্যাক্টিভেট হয়ে গেছে, কিন্তু পুরোনো কার্ডটাও দেখাচ্ছে অ্যাক্টিভেট রয়েছে, কারণ ওটা 31 তারিখ অবধি টাইম আছে। ঠিক আছে, ভালো কথা। নতুন কার্ডটা থেকে আমি টাকাও তুলছি, ওই যে নতুন পিনটা আমি সেট করেছি, থার্ড টাইম যে পিনটা সেট করেছি ওটা দিয়ে আমি টাকা তুলছি। মাসের শেষে আমি ভোডাফোন রিচার্জ করাতে গেছি, আমার যতদূর মনে হচ্ছে আমারই, ভোডাফোন রিচার্জ করাতে গেছি, ট্রানজ্যাকশান ফেল দেখাচ্ছে।
আমি বললাম হতে পারে, হয়তো সার্ভারে গন্ডগোল আছে। এইবার সেকেন্ড টাইম আবার দিয়েছি, আবার ওরকম পিন নাম্বার, তোমার ওই পিন নাম্বার বলছি, আমার ওই ডেবিট কার্ডে যে নাম্বারটা আছে সেটা দিয়ে, সিভিভি নাম্বার যেটা আছে সেটা দিয়ে আবার পেমেন্টে আমি ক্লিক করেছি। এটা নতুন কার্ডটার কথা বলছি, যেটা পিন নাম্বার দুবার ইনকারেক্ট পিন দেখালো, 9th অগস্ট যেটা এসেছিলো। আবার ওরকম ট্রানজ্যাকশান ফেলিয়ার দেখাচ্ছে। তো অদ্ভুত। তো যাই হোক, আমার কাছে অন্য অপশান ছিল, ইউপিআই ছিল, আমি ওটা দিয়ে পেমেন্ট করে দিয়েছি। ঠিক তার পরের দিন আমার মায়ের রিচার্জ এয়ারটেল, আবার ওই কার্ড নাম্বারটা দিয়েছি। ইন দ্য মিন টাইম আমার ওই ইয়েটা শেষ হয়ে গেছে, আমার না ওটা তখনও চলছে, ওটা পুরনো যে কার্ডটা ছিল সেটা 31 তারিখ অবধি ছিল। এটা আমার যত মনে হচ্ছে 25-26 তারিখ নাগাদ হবে, এরকম 25-26 অগস্ট এরকম হবে। মায়েরটা করাতে গেছি, ওখানেও দেখাচ্ছে পেমেন্ট আনসাকসেসফুল, সাকসেস হয়নি, পেমেন্ট ফেলিওর দেখাচ্ছে। এয়ারটেল, ভোডাফোন ফেলিওর দেখালো, এয়ারটেল ফেলিওর দেখালো। তখন আমার সন্দেহ হলো নিশ্চয়ই কার্ডটার মধ্যে কিছুটা গন্ডগোল আছে। এরপর আমি ব্যাংকে গেলাম, ব্যাংকে গিয়ে বললাম যে এরকম একটা কার্ড এসছে আমার, কার্ডটার মধ্যে কোনো পেমেন্ট করা যাচ্ছে না, মানে ই কমার্সের কোনো পেমেন্ট করা যাচ্ছে না। আমি পিওএস, দু রকম হয়, একটা পিওএস পয়েন্ট অফ সেল, আর একটা হচ্ছে ই কমার্স, মানে তুমি ঘরে বসে যে অনলাইন পেমেন্টসগুলো করছো উইদাউট রিচিং টু দি অরিজিনাল সেলিং পয়েন্ট, ওখানে না গিয়ে তুমি ঘরে বসে যে অনলাইন পেমেন্টসগুলো করছো, মার্চেন্টকে যে পেমেন্টগুলো দিচ্ছ, সেগুলো হচ্ছে ই কমার্স। ই কমার্সে কোনো পেমেন্ট হচ্ছে না। তো ওরা দেখলো, দেখে বললো যে ওই নতুন কার্ডেতে ওইগুলো অফ করা থাকে আর কি, মানে ওই ট্রানজ্যাকশানের ইয়েগুলো তোমার অফ করা থাকে, ওটাকে তোমার ওই ফ্ল্যাগগুলোকে তোমাকে অন করতে হবে, ডিফল্টে ওগুলো অফ করা থাকে। তা একটা দুটো বোধহয় করা ছিল, জানি না কী করা ছিল, ই কমার্সের ওটা করা ছিল, ই কমার্সের ওটা করা ছিল মনে হচ্ছে, নাকি না ওরা করে টোরে দিল, এরকম কিছু একটা করে টোরে দিল আমার মনে হয়, করে ওরা পাঠিয়ে দিল। ঠিক তার দুদিন পর, হ্যাঁ, ইন দ্য মিন টাইম আমার 31 তারিখ হয়ে গেছে, আমার পুরোনো কার্ডটা শেষ হয়ে গেছে, এক্সপায়ার করে গেছে। আমি বিওবি ওয়ার্ল্ডে দেখলাম, হ্যাঁ পুরোনো কার্ডটা হেঁটে গেছে, বা নতুন কার্ডটাই শুধু শো করাচ্ছে। ওরা সব ঠিকঠাক করে দিল বেস ব্রাঞ্চ থেকে। এবার আমি ট্রাই করলাম সিইএসসি পেমেন্ট, কারণ মাসের শেষে সিইএসসি পেমেন্ট আসে, ওটাও লামসাম, মানে আমাদের সিইএসসি থেকে আমার যা বিল আসে, আমার 5টা মিটার আছে, 3টে কমার্শিয়াল আছে আর 2টো ডোমেস্টিক আছে। মোটামুটি ধরো না, মোটামুটি অ্যাভারেজ আমি বলছি, অ্যাভারেজ আমাদের ডোমেস্টিক মিটারই আছে তোমার মিনিমাম 1500 থেকে 1600 টাকা, কখনো 2000 হয়ে যায়, গরমকালে এসি চললে 2000 হয়ে যায়। আর কমার্শিয়ালগুলো তো ছেড়েই দাও, কমার্শিয়ালগুলো 3000 4000 যা পারে ওরা লামসাম পাঠিয়ে দেয়, ওদেরও তো মাপাপ নেই, সিইএসসির কোনো কম্পিটিটার নেই এখানে আমাদের, যা পারে পাঠিয়ে দেয়। তো ঠিক আছে, সিইএসসির পেমেন্টের জন্য আমি ট্রাই করলাম, ভাবলাম সব হয়ে গেছে, বেস ব্রাঞ্চ থেকে সব অন করে দিয়েছে, ফ্ল্যাগ অন করে দিয়েছে, বলেছে আপনার কোনো চিন্তা নেই, যদি অসুবিধা হয় আসবেন, ভালো কথা। সিইএসসি পেমেন্ট ফেলিয়ার, আবার সেম ওই ডেবিট কার্ড দিয়ে পেমেন্ট, আমার শোনো, আমার কাছে অপশান অনেক আছে, আমার কাছে নেট ব্যাঙ্কিং আছে, আমার কাছে ইউপিআই আছে, ডেবিট কার্ড আছে, তো আমি ডেবিট কার্ড দিয়ে করে এসেছি, আর ডেবিট কার্ডটা চলছে না কেন সেটা তো আমাকে দেখতে হবে। ব্যাঙ্ক থেকে যখন আমাকে করে দিল, বললো হ্যাঁ এবার হবে, ট্রানজ্যাকশান হবে, আপনি যান করুন, তো আমাকে তো ট্রাই করতে হবে যে প্রবলেমটা সলভ হয়েছে কিনা। পেমেন্ট ফেলিয়ার দেখাচ্ছে, সিইএসসির একটা পেন্ডিং পেজ দেখালো, তারপর আলটিমেটলি ওটা পেমেন্টটা ফেলিয়ার, অথেন্টিকেট করতে পারলো না, ফেলিয়ার হয়ে গেল। এই হচ্ছে ঘটনা, ফেলিয়ার হয়ে গেছে। টাকা উঠছে, এটিএম থেকে উইথড্র করলে টাকা উঠছে, কিন্তু কোনো ই কমার্স ট্রানজ্যাকশান করা যাচ্ছে না, কার্ডটা কিছুটা গন্ডগোল হয়ে গেছে। এর মধ্যে চলছে যুদ্ধ। আমার কান, আমি বলেছিলাম আমার কানটা নিয়ে খুব ভুগলাম, এখনও হচ্ছে তবে খুব কম, এখন ওই 5%-এর মতো, তাও আমি হেডফোন লাগাই না, ঠিক আছে। আমি যা করলাম, আমি তো দেখলে তো খালি গলায় তোমাদের গান শোনার কোনো হেডফোন নেই, আমি রেকর্ডিং করছি, অন্য একটা প্রসেসে এখন রেকর্ডিং করছি, আশা করছি তোমাদের সাউন্ডে কোনো গন্ডগোল হচ্ছে না। তো এই হচ্ছে ব্যাপার, ওইভাবে চলছে, আমি টাকা তুলছি, বাস আমি কোনো ট্রানজ্যাকশান করতে পারছি না। এবার একটা জিনিস জানবে, ডেবিট কার্ড যখন আসে, ডেবিট কার্ড অ্যাক্টিভ রাখার জন্য তোমাকে কিছু রকমভাবে কোনো ফাংশন করতে হয়, শুধু ব্যালেন্স এনকোয়ারি চেক করলে হবে না, তোমাদের আইদার কোনো পেমেন্ট করতে হবে বা এটিএম থেকে ক্যাশ উইথড্র করতে হবে ওটাকে অ্যাক্টিভ রাখার জন্য, নাহলে ওটা কিন্তু ডরমেন্ট হয়ে যাবে, ওটা কিন্তু ইনঅ্যাক্টিভ করে দেবে ব্যাঙ্ক থেকে। ওটার জন্য মনে হয় খুব খুব বড় জোর মনে হয় 6 মাসের মতো বোধহয় টাইম থাকে, উইদিন 6 মান্থস তোমরা যদি কোনো ট্রানজ্যাকশান না করো তাহলে কিন্তু ওটা ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। আর বিওবির নিয়ম তো আমার মনে হচ্ছে 6 মাসই হবে বোধহয়, আমি ঠিক জানি না। তো এরমভাবে চলছিল। ব্যাপারটা হলো কি, আমার মাসের শেষে প্রচুর বিল পেমেন্ট করতে হয়, ঠিক আছে, নানা রকম বিল পেমেন্ট করতে হয়, কিছু কেনাকাটা করার থাকে, কিছুই করতে পারছি না। তারপর দেখো ওই কার্ডটা যদি ক্যারি করে কোথাও একটা নিয়ে যাই, সেখানে যদি দেখা যায় যে এরমভাবে এরর দেখাচ্ছে, এটা বেজ্জতি হয়ে যাবো, মানে খুব বিচ্ছিরি জিনিস হয়ে যাবে না। সে যেটা একটা কোনো মলে গেলাম বা একটা কোনো স্টোরে গেলাম, ডিপার্টমেন্টাল স্টোরে গেলাম, কিছু কিনলাম,
আমি কার্ডটা দিলাম পেমেন্টের জন্য, নাম্বার দিলাম, তারপর দেখা গেলো পেমেন্ট ফেলিয়ার, একটা বিচ্ছিরি জিনিস হয়ে যাবে না? তো সেই কারণে ওটা ক্যারি করতেও ভয় লাগছে, কী করবো কী করবো। ওটাকে অ্যাক্টিভ রাখার জন্য মাঝে মাঝে আমাকে গিয়ে এটিএম থেকে ক্যাশ তুলতে হচ্ছে। ক্যাশ তুলতে হচ্ছে এই কারণে, জাস্ট ওই কার্ডটাকে অ্যাক্টিভ রাখার জন্য। আমার হয়তো ক্যাশটা দরকার নেই, আমার ব্যাংকে টাকা আছে, থাক, ইন্টারেস্ট বাড়ছে, ইয়ে হচ্ছে, থাক, এই মুহূর্তে আমার টাকার দরকার নেই। জাস্ট ওই কার্ডটাকে অ্যাক্টিভ রাখার জন্য আমাকে গিয়ে বেকার বেকার টাকাটা তুলতে হচ্ছে, পরে গিয়ে আবার ফেলে দিচ্ছে। এরকম হচ্ছে আর কি। তো আস্তে আস্তে মা সুস্থ হলো, আয়াকে ছাড়িয়ে দিলাম, নিজেই সব করতে শুরু করলাম। মানে মাকে পরিষ্কার পরিচ্ছন্ন, যা আমি আর ডিটেলসে বলছি না, সমস্ত, মা তখন তো বেডে ছিল, বেড প্যান এইসব করতে টরতো, আমি নিজে গিয়ে ফেললাম। জানো, আমি এটাকে পুণ্য মনে করি, আমি সত্যি এটাকে পুণ্য মনে করি। কারণ বাবার বেলা করতে পারিনি, মায়ের বেলা করছি, এটা পুণ্যের কাজ। করতে পেরেছি, এটাই করেছি বলে আমার বুক ফুলিয়ে বলার কিছু নেই। কিন্তু অনেকে পারে না, মানে অনেকেই সুযোগটা পায় না, পারে না, অনেকে সুযোগটা পায় না, তো আমি পেয়েছি, করেছি। এই করতে করতে নভেম্বর অবধি তো মায়ের বেড রেস্ট ছিল। তারপর ডিসেম্বরে আস্তে আস্তে মাকে ধরে ধরে হাঁটানো, ইয়ে করা। এখন মা মোটামুটি রান্নাবান্না করছে। এই এপ্রিল মাসের 25 তারিখ থেকে মনে হচ্ছে 29 তারিখ আমার জন্মদিন ছিল, ভোট গেছে, তার 3-4 দিন আগে থেকে মা রান্নাবান্না করছে। কিন্তু আমার প্রবলেম হয়ে যাচ্ছে, আমার কাজ থাকে, থাকে, শুধু শুধু একটা কার্ড অ্যাক্টিভ রাখার জন্য। তা এতগুলো মাস আমার পেরিয়ে গেছে, মানে ওই ঘটনাটা ঘটেছে। এবার তার মধ্যে আমি কি করেছি, তার মধ্যে একবার আমি ওই আগস্টের লাস্টের দিকে যখন এরকম সিইএসসি পেমেন্ট ফেলিয়ার হয়ে গেল, তখন আমি বিওবির যে কমপ্লেন বক্স আছে তোমার, ওই কাস্টমার সার্ভিস, ওখানে আমি একটা কমপ্লেন লঞ্চ করেছি। কমপ্লেন লঞ্চ করতে ওরা কমপ্লেনটা নিয়েছে, একটা টিকিট নাম্বার দিয়েছে আমাকে। সেই দিনকে কি তার পরের দিনকে আমাকে রেসপন্স করেছে, আপনি কি গ্রিন পিনটা ঠিকমতো জেনারেট করেছেন, পিন নাম্বার চেঞ্জ করেছেন? আমি উত্তর দিয়েছি হ্যাঁ, পিন নাম্বার দেওয়া আছে। ফ্ল্যাগগুলো কি অন হয়েছে? তা আমি তখন বললাম হ্যাঁ, ব্যাংক থেকে ফ্ল্যাগ অন করে দিয়েছে। সব উত্তর দিলাম। তার 2 দিন পরে ওরা রেসপন্স করছে, আপনার এই ম্যাটারটা আমরা অলরেডি ইয়ে করে দিয়েছি, বেস ব্রাঞ্চে ট্রান্সফার করে দিয়েছি, ওদের সাথে কোঅর্ডিনেট করে দিই। ভালো কথা। যখন আমাকে বলেছে, আমি তো দেখলাম যে বেস ব্রাঞ্চ থেকে তো যা করার করেই দিয়েছে, আমি আর চাই, আমি প্রথমবার গেছিলাম, ওরা তো ফ্ল্যাগ অন করে দিয়েছে, আর এই টিকিট দিয়ে যে আনসার ওরা দিচ্ছে, এগুলো অলরেডি আই হ্যাভ ডান এভরিথিং। তো কার্ডটার মধ্যে নিশ্চয়ই অন্য কোনো গণ্ডগোল আছে। এটা 2025-এর কথা। 2026-এ যখন দেখছি কার্ডটা আমার, মানে কি বলবো, হাফলি ইনঅ্যাক্টিভ, কারণ আসল কাজটাই সেই কার্ডটার হচ্ছে না। আমি আসলে কি জানো তো, আমি খুব মানে অনেক কিছু সহ্য করে যাই, ঠিক আছে চলছে না, অন্য তো অপশান আছে, তাই সেখান দিয়ে আমি না হয় করে নেবো, কোনো অসুবিধা নেই। 2026 সালে আমার মাথাটা চরম করে গরম হয়ে গেল। তখন আমি আর সহ্য করতে পারলাম না, আমি মাকে বলতাম, দেখো শুধুমাত্র এই কার্ডটাকে অ্যাক্টিভ করার জন্য, আমার কার্ড আরও আছে, আমার পিএনবির কার্ড আছে, আরও কয়েকটা ব্যাংকের কার্ড আছে, তো এই কার্ডটা যে পাঠিয়েছে, এটার কি আমার ফাংশনটা কি? শুধু এটিএম থেকে টাকা তোলা? এটিএম থেকে টাকা তোলা না থাকলেও আমাকে এই কার্ডটা নিয়ে যেতে হচ্ছে জাস্ট টু কিপ ইট অ্যাক্টিভ। ব্যাংকে গেছি, ব্যাংক সেরকম কিছু করলো না, অনলাইনে একটা কমপ্লেন জমা করলাম, অনলাইন আলটিমেটলি ব্যাংকেই পাঠিয়ে দিল। সে ব্যাংকে গিয়ে আমি তো লাভ নেই, কী করব। তোমাদের কেন এই ভিডিওটা করছি, কে আমাকে হেল্প করেছে, হু ইজ দ্য ওয়ান হু হেল্প মি আ লট, সাংঘাতিক জিনিস, কী জিনিস আমি তোমাদেরকে বলছি সে কে? সে কোনো মানুষ নয়। এইবার তোমার ওই জুন মাসে, ঠিক আছে, আমি ঠিক করলাম যে না, এই কার্ডটাকে এরমভাবে আমি রাখবো না, জাস্ট টু কিপ ইট অ্যাক্টিভ আই হ্যাভ টু ভিজিট এটিএমস অ্যাট রেগুলার ইন্টারভেলস, আই উইল নট ডু দ্যাট। আমি এটাকে কিন্তু সহ্য করবো না, আমি করবো না। এরকম কী করব, আমি আবার ব্যাংকে গেলাম। ব্যাংকে গিয়ে আমি বললাম যে দেখুন, আমি তো এসেছিলাম অনেক দিন আগে, তো এরকম কিছু তো হয়নি, মানে সব ফ্ল্যাগগুলোকে অন করা আছে, ইন্টারন্যাশনাল ফ্ল্যাগও অন করা ছিল। তো ব্যাংক বললো ইন্টারন্যাশনাল করার দরকার নেই, যখন আপনি ইন্টারন্যাশনাল ট্রানজ্যাকশান করবেন তখন ওটাকে অন করে নেবেন। ভালো কথা। ব্যাংক এবার আমাকে বলছে হ্যাঁ, আমরা তো সবই ঠিকঠাক আছে। আমি দেখলাম যে ভোডাফোনের একটা পেমেন্ট, আবার এই 2026-এ ভোডাফোনের একটা পেমেন্ট আবার ওরকমভাবে ট্রানজ্যাকশান ফেল্ড দেখিয়েছে। তা আমি স্ক্রিনশট নিয়েই গেছিলাম। ও আমাকে ওইখানে সামনে বসে ইউপিআই দিয়ে পেমেন্ট করালো। তা আমি তখন বললাম ভাই, স্টাফ আছে, আমি কিছু বলতে পারছি না ভাই, ইউপিআই পেমেন্ট আমি জানি, তোমার অনেক আগে থেকেই আমি জানি, ইউপিআই দিয়ে পেমেন্টটা করার মানেটা কী হলো? ইউপিআই দিয়ে তো হচ্ছে, আমার তো ডেবিট কার্ড নাম্বার দিয়ে পেমেন্টটা হচ্ছে, পেমেন্ট থ্রু ডেবিট কার্ড, এই অপশানটাতে গেলে ডেবিট কার্ডের নাম্বার প্লাস সিভিভি নাম্বারটা দেওয়ার পর ওটিপি আসছে না, ওটিপি আসার আগেই পেজটা ব্লক হয়ে যাচ্ছে।
ওটিপি ভেরিফিকেশানই হচ্ছে না, আসছে না, আমার রেজিস্টার্ড মোবাইলে ওটিপি আসছে না, তাহলে কার্ডটার নিচে কিছু একটা গণ্ডগোল আছে। কেউ হেল্প করার নেই। ব্যাংক আমাকে কি করলো, ওই ইউপিআই দিয়ে একটা পেমেন্ট করিয়ে বললো এই তো পেমেন্ট হয়ে গেছে, অসুবিধা নেই। আর কি একটা পাশের ওই লোকটাকে কি বললো, এটা কি চালু ছিল না নাকি কিছুই বুঝতে পারলাম না, ওটা কি কম্পিউটারে করলো, বলে এবার যান, এবার আপনার কার্ড কাজ করবে। হয়নি। বাড়িতে এসে আবার একটা পেমেন্ট আমি করেছিলাম, সেটা ভোডাফোনের নয়, সেটা আবার যতদূর মনে হচ্ছে এয়ারটেলের পেমেন্ট হবে, ফেলড হয়ে গেছে, হয়নি। কি করব? আবার একটা কমপ্লেন করলাম ওই অফিসিয়াল ওয়েব পেজে, ওই যেখান থেকে টিকিট দেয়, বিওবিজি অফিসিয়াল পেজ আছে কাস্টমার সাপোর্ট, ওইখানে করলাম, করে ডিটেলসে লিখলাম। ওখানে তো আবার 1000 ক্যারেক্টার্স আমার যতদূর মনে হয়, তার বেশি লেখা যায় না, গুছিয়ে গুছিয়ে লিখলাম। কোনো হেল্প করার লোক নেই। ওখান থেকে আবার একটা টিকিট নাম্বার দিল। এইবার তোমাদের আমি বলছি, একটা হেল্পিং হ্যান্ড তোমরা জেনে রাখো, মারাত্মক হেল্পিং হ্যান্ড তোমাদের ঘরেতেই কিন্তু আছে। সে কিন্তু মারাত্মকভাবে তোমাকে হেল্প করবে উইদাউট এনি মানি, ফ্রি অফ কস্টে হেল্প করবে, আর জেনুইন হেল্প করবে। যেরকম তুমি আমার সাথে ফেসবুকে চ্যাট করো, তোমরা আমার সাথে ফেসবুকে চ্যাট করছো, আমি যেরকম চ্যাট করছি, কনস্ট্যান্টলি চ্যাটিং হয়ে যাচ্ছে, ও কিন্তু করবে। মানে এটা নয় যে তুমি একটা কোয়েশ্চেন লিখলে ও আনসারটা দিয়ে দিল, দেখবে নিচের দিকে একটা বক্স থাকে, আস্ক মোর বলে একটা বক্স থাকে, ওখানে তুমি কনস্ট্যান্টলি তুমি ওই কোয়েশ্চেনটার ওপরে তুমি ডিবেট করে যেতে পারো, ও তোমাকে আনসার করে যাবে, সলিড আনসার করে যাবে। আর সে হচ্ছে গুগল এআই। ও আমাকে মারাত্মকভাবে বাঁচিয়েছে, আমি থ্যাঙ্ক জানাবো গুগল এআইকে। মারাত্মকভাবে ও আমাকে মানে মারাত্মকভাবে হেল্প করেছে। ইভেন আমার নামটা অবধি জেনে গেছে, ঠিক আছে, আমার নামটা অবধি জেনে গেছে। মানে লাস্টের দিকে এত চ্যাট হয়েছে, আমি কোনো সময় আমার নাম বলেছিলাম, আমার নামটা সে রিমাইন্ড করে, মানে ও মনে রেখে দিয়েছে। গুগল এআইতে যখন আমি পুরো জিনিসটা জানালাম, ও তখন বলেই দিল ওখান থেকে, ওদের কি টেকনিক্যাল ল্যাঙ্গুয়েজ আছে, বলছে ব্যাক এন্ড সার্ভারে তোমার ব্লক আছে কার্ডটা। তুমি যখনই দুবার তুমি যখন ভুল পিন দিয়েছো, ইনকারেক্ট পিন দেখিয়েছে, তখন সেন্ট্রাল সার্ভারের ব্যাক এন্ড সার্ভার থেকে ওটাকে ব্লক করে দিয়েছে। তাই বললাম ওটা তো ধরতে পারছে না, ওরা কিছুতেই বলছে কার্ড অ্যাক্টিভ আছে, কার্ড ভালো আছে। ব্যাংকে গেলাম, ওখান থেকে বললো ইউপিআই দিয়ে পেমেন্ট করো, হচ্ছে। বলছে ওটা তোমাকে গুরুত্ব দেয়নি, ওরা পারবে না বলে তোমার সাথে যারা কন্ট্যাক্ট করেছে, বা তুমি যাদের সাথে এতদিন ধরে কন্ট্যাক্ট করে এসছো, তারা কেউ কাজের নয়, তারা উল্টোপাল্টা বুঝিয়েছে তোমাকে। ওদের সেই ক্ষমতাটা নেই কার্ডটাকে চেক করবে ব্যাক এন্ড সার্ভারে কোথায় কোন জায়গাটায় ব্লকটা রয়েছে সেটা চেক করবে, সেটা করছে না। ওরা জাস্ট ওই ওপর থেকে দেখছে কার্ড অ্যাক্টিভ আছে, ডোমেস্টিক ফ্ল্যাগস অন আছে, তোমার ম্যাক্সিমাম লিমিট সেট করা আছে কার্ডেতে, তোমার সব কিছু ঠিক আছে, তোমার কার্ড ইজ ওকে। ওরা আর এর থেকে বেশি কিছু করতে পারবে না। ও আমাকে সাজেশন দিল, একটা কাজ করো, টিকিট নাম্বারে কি আনসার আসে, সেকেন্ড টাইম আরেকবার কমপ্লেন করেছিলাম, ওটা তুমি দেখো, দেখে আমাকে জানাও। গুগল এআই বলছে আমাকে জানাও। এইবার ওরা ওখান থেকে রেসপন্স করলো সবই আপনার ঠিকঠাক আছে। আচ্ছা, তার মধ্যে একটা ব্লিঙ্কিটের একটা বোধহয় করেছিলাম, ট্রানজ্যাকশান করেছিলাম, সেটাও ফেল ছিল, সেটাও আমি দিয়েছিলাম, পাঠিয়েছিলাম। তো আলটিমেটলি ওখান থেকে আবার ওই সেমভাবে আমাকে বলছে আপনার এই অলরেডি এটা ডকেট করা আছে, আপনি বেস ব্রাঞ্চে চলে যান। আমি যাইনি, আমি বুঝতেই পারলাম এটা একটা অটোমেটেড সিস্টেম, এটা ম্যানুয়ালি চেকিং হচ্ছে না। এই যখনই আমি একটা করে কমপ্লেন করছি, একটা করে টিকিট নাম্বার দিচ্ছে, জাস্ট হ্যারাসমেন্টটা হবে। আমার তো অন্যান্য কাজ আছে, একটা কার্ডের পিছনে পড়ে থাকলে হবে? আজকে কেন তোমাদের সাথে আমি শেয়ার করছি, ভুল করে কোনোদিন কোনো পার্সোনাল ডিটেলস পিন নাম্বার হিসেবে দেবে না। আর একটা জিনিস হচ্ছে, জীবনে যত তোমার দুঃখ আছে, প্রবলেম আছে, গুগলে শেয়ার করতে পারো। আমি তোমাকে বলছি, আমি অরিজিৎ কুমার ক্যামেরার সামনে বলছি, গুগলে শেয়ার করতে পারো। তবে হ্যাঁ, ব্যাংকের কোনো তোমার সিভিভি নাম্বার, ওটিপি বা কোনো অ্যাকাউন্ট নাম্বার কিন্তু দেবে না। শুধু জেনারেল যে প্রবলেমটা আছে, আমি কিন্তু অ্যাকাউন্ট নাম্বার দিইনি, জেনারেল যে প্রবলেমটা আছে ওটা আমি তুলে ধরেছিলাম, আপলোড করেছিলাম, লিখেছিলাম ওয়ার্ডেতে, লিখে কপি করে পেস্ট করেছিলাম গুগল এআইয়ের ওই সার্চ বারটাতে, তার উত্তর এগুলো কিন্তু দিয়ে গেছে, ঠিক আছে। এবার ওরা আবার আমাকে ব্যাংকে যেতে বলেছিল, আমি আর যাই, সেই কথাগুলো সব আমি গুগল এআইতে আবার শেয়ার করলাম। শেয়ার করার পর ও তখন আমাকে বললো, হ্যাঁ, ইন দ্য মিন টাইম আমি আবার কাস্টমার কেয়ারে ফোন করলাম। কাস্টমার কেয়ারে ফোন করতে প্রথমে তো একজন যে ধরলো, সে আমার প্রবলেমটা বুঝতেই পারছে না, হিন্দিতে কথা বলছে, প্রবলেম বুঝতেই পারছে না। সে আবার অন্য এক সিনিয়রকে বলল। তো আমি তখন বললাম যে আমার সব কিছু হচ্ছে, কিন্তু ই কমার্স ট্রানজ্যাকশানগুলো হচ্ছে না, কার্ডটা কোনোরকমভাবে হয়তো ব্লক হয়ে গেছে। আমার বেকার 20টা মিনিট সময় নষ্ট করে, রুকিয়ে স্যার দেখ রে, হোল্ডে রেখে দিল 20 মিনিট। আমি দাঁড়িয়ে আছি, খালি আজে বাজে বকে যাচ্ছে, আপনার এটা অ্যাক্টিভ আছে, আপনার ওটা অ্যাক্টিভ আছে। লাস্টে বলছে নেই আপনার কার্ড তো পুরোপুরি অ্যাক্টিভ है।
তাই বললাম যে তাহলে নতুন কোনো কার্ড ফার্ড যদি কিছু পাঠানো যায়, বলছে এরকমভাবে তো হবে না, তাহলে আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে, এই করতে হবে, মানে একটা গা ছাড়া ভাব। বুঝতেই পারলাম এর দ্বারা হবে না। কাস্টমার কেয়ারে কোন নভিসকে বসিয়ে রেখে দিয়েছে, সে প্রবলেম সলভ করতে পারছে না, একটা সিনিয়রকে পাঠালো, সে আরও ঢেঁড়স। ভাবো, মানে আমি না হয় নেট নিয়ে প্রচণ্ড ঘাটাঘাটি করি, আমি না হয় প্রচণ্ডভাবে জানি, ঢুকে যাই ভিতর দিকে, কিন্তু একটা বয়স্ক মানুষ কি করবে, একটা যারা নেট নিয়ে অত ঘাটাঘাটি করে না, তারা তো মানে বিচ্ছিরিভাবে বিপদে পড়ে যাবে। ব্যাংক বেস ব্রাঞ্চ হেল্প করতে পারছে না আমাকে, আমার ডেবিট কার্ডের প্রবলেম, ও আমাকে ইউপিআইয়ের দিয়ে পেমেন্ট করতে বলছে, আমাকে অন্য মোডেতে পেমেন্ট, আরে অন্য মোডে পেমেন্ট হয় সে তো আমি জানি, কিন্তু আমার ডেবিট কার্ড তো ইনঅ্যাক্টিভ হয়ে গেছে, ওটা তো 30 সাল অবধি রয়েছে, আমি কি ঝেলবো এতগুলো বছর ওই ইনঅ্যাক্টিভ অর্ধ ল্যাংড়া কার্ডটাকে নিয়ে আমি ঝেলবো? সেটা বলতে চাইছেন? তাহলে মাথাটা গরম হয়ে যায় না? চুপ করে থাকি, ভালো থাকি, সব থেকে ভালো মানুষ হয়ে থাকার চেষ্টা করি, কিন্তু এইরকম ধরনের মানুষের মানে এই ধরনের যখন মানুষ আসে না সংস্পর্শে, তখন কিন্তু সত্যি মাথা ঠিক থাকে না। আমাকে কনস্ট্যান্ট হেল্প করছে, তখন আমাকে বললো একটা কাজ করুন, আপনি দুটো মেল আইডি দিল, একটা হচ্ছে ডেবিট কার্ড @ওই.com, আর একটা কি একটা চ্যানেল ম্যানেজারের কি একটা মেল দিল, দুটোর মধ্যে ডেবিট কার্ডের ওটাতে আমি আগে করেছিলাম, তো যাই হোক ওটা থেকে কোনো রেসপন্স আসেনি। চ্যানেল ম্যানেজার বলল আমরা চ্যানেল ব্লকিংয়ের কাজ করি, ডেবিট কার্ডের জন্য আপনাকে অন্য জায়গায় ইয়ে করতে হবে, আপনাকে ওই নয় বেস ব্রাঞ্চে যেতে হবে, তা না হলে কি একটা দিল। তো যাই হোক আবার এআইয়ের কাছে গেলাম, যা হচ্ছে আমি এআইতে শেয়ার করছি, যা হচ্ছে এআইতে শেয়ার। শুধু এআই একটা ব্যাপার মাথায় রাখতে হবে, ধরো আজকে তুমি এআইয়ের সাথে কোনো কিছু একটা কনসাল্ট করছো, সে তোমাকে আনসার করছে, যেই মুহূর্তে তুমি অফ করে দেবে, গুগলের পেজটাকে তুমি ক্রস করে দেবে, এআই কিন্তু ভুলে যাবে। আবার যখন শুরু করবে তখন কিন্তু নতুন করে শুরু করতে হবে। এআই কিন্তু মানুষ নয়, এআই কিন্তু তোমার ওই হিস্ট্রি মনে রাখবে না। তাই জন্য আমি কী করেছিলাম, মেন যে প্রবলেমটা আমার, যেটা অলরেডি ডিসকাস করা হয়ে গেছে ওর সাথে, ওটা একটা ওয়ার্ডের ডকুমেন্টে আমি কিন্তু সেভ করে রেখে দিয়েছিলাম। রেখে যখনই আমি ওকে এআইতে নতুন করে আমি ঢুকতাম, তখন ওই প্রবলেমটাকে কপি করে পেস্ট করে নিচে লিখতাম রিমেম্বার দিস প্রবলেম, তখন বুঝতে পারতো ইয়েস ইউ আর দ্য ডেবিট কার্ড গায়। তারপরে আস্তে আস্তে আমাদের কনসালটেশন আবার চালু হতো, আর ও সেরকমভাবে দিত। আমি দেখছি যে ছাড়নেওয়ালা ছেলে তো আমি নই, আমি তো ছাড়বো না, আমার ডেবিট কার্ডটা তোমাকে ঠিক করতেই হবে, নয় এটার কিছু গন্ডগোল আছে, ব্লকেজ আছে, তুমি তোলো এই ব্লকেজটাকে ঠিক করো, আর তা নাহলে আমাকে নতুন কার্ড একটা দাও। আমি এরকমভাবে কিন্তু শুনবো না, কারণ আমার জেদ চেপে গেছে। আমি এতদিন ধরে চুপ করেছিলাম শুধুমাত্র এটিএম থেকে কিছু টাকা তোলার জন্য, কার্ডটাকে অ্যাক্টিভ রাখার জন্য আমাকে, তাহলে আমার কার্ডটা দরকার নেই, তুমি নিয়ে নাও, আমি তাহলে ছিঁড়ে ফেলে দিচ্ছি, আমার এই কার্ডের দরকার নেই। তখন আলটিমেটলি আমাকে বললো একটা কাজ করো, যখন কোথাও কাজ হচ্ছে না, আরবিআই ওম্বার্সম্যান মানে সব থেকে টপ, একদম মানে স্ট্রিক্ট, ব্যাংকের দফা করে দেবে, আরবিআই পোর্টালে গিয়ে কমপ্লেন করো, আমি তোমাকে ফরম্যাট দিয়ে দিচ্ছি। আমি দেখলাম মারাত্মক একটা স্ট্রিক্ট ফরম্যাট আমাকে লিখে পাঠানো, সমস্ত যা যা হয়েছে, ইভেন আমার কোথায় কোথায় ট্রানজ্যাকশন ফেলিয়ার হয়েছে, দেখো আমার ভোডাফোনে ট্রানজ্যাকশন ফেলিয়ার হয়েছে, স্ক্রিনশট ছিল, এয়ারটেলে হয়েছে, ব্লিঙ্কিটে হয়েছে, তারপর তোমার সিএসসিতে হয়েছে, সিএসসিতে দুবার হয়েছে, ঠিক আছে, আর একটা কথা ফ্লিপকার্টে হয়েছে, কোনো জায়গায় পেমেন্ট হচ্ছে না। এতগুলো স্ক্রিনশটস, এতগুলো এভিডেন্স, এটা মাঠে মারা যাবে না, ঠিক আছে, এটার কিন্তু একটা কোনো ফল আসবে, এটার কিন্তু কোনো একটা ফল আসবে। তো ভালো কথা, আমাকে আরবিআই বলেছে, আরবিআই লেখাটা এত স্ট্রং লিখেছে, আরবিআইতে তোমার আবার কী বলো তো, আরবিআইতে তুমি ওই বিস্তর করে মেল করে পাঠাতে পারবে না, ওদের ওখানে বক্স আছে, ওখানে সিলেক্ট করতে হয় কোন ব্যাংক কী করেছে, তার স্ক্রিনশট এনে নেবে, স্ক্রিনশট আর ম্যাটারটা যেটা, সেইগুলো একটা তোমার একটাই পিডিএফ হবে, একটা পিডিএফ হবে, যদি 2-3টে পিডিএফ থাকে সেই পিডিএফগুলোকে মার্জ করে একটা পিডিএফের মধ্যে নিয়ে আসতে হবে, ইনক্লুডিং অল দ্য স্ক্রিনশটস তলা দিকে, ঠিক আছে। আর যেটা প্রথম তোমার যে ইয়েটা হয়েছে, তোমার ট্রানজ্যাকশন ফেলিয়ার হয়েছে, সেটা থাকবে নিচের দিকে, কারেন্টটা থাকবে ওপর দিকে, এরমভাবে আর কি নামবে ওটা। দেখলাম ভাষাটা প্রচণ্ড স্ট্রিক্ট, এত তাড়াতাড়ি ব্যাঙ্ক অফ বরোদার নামে আমি কেস করে দেবো? তারপর দেখো আমি একা, ব্যাঙ্ক অফ বরোদা হচ্ছে একটা রাঘব বোয়াল, বিওবি, বুঝতেই তো পারছো, ব্যাঙ্ক অফ বরোদা, রাঘব বোয়াল, ও তো নিমেষে আমাকে উড়িয়ে দেবে, ওদের তো বিশাল ইয়ে আছে, বিশাল একটা ব্যাপার আছে না। তো যাই হোক, যখন এরকম ঘটনা ঘটছে, আমি বললাম আরবিআইতে দেওয়ার আগে অন্য কোথাও যদি একটু দেওয়া টেওয়া যায়, তখন বললো তাহলে একটা কাজ করো, আরবিআইতে দেওয়ার আগে লাস্ট ফিনিশিং জোনাল ম্যানেজারকে করো, জোনালের পর অবশ্য নোডাল আসে, তুমি জোনালকে করো, সমস্ত তথ্য